আজকে আমি যে মুভিটা এক্সপ্লেন করব সেই মুভিটা অবশ্যই আপনার শেষ পর্যন্ত দেখার ইচ্ছা হবে, কারণ কিছু কিছু মুভি এমন থাকে যেটা শেষ পর্যন্ত আমাদের অনেক জানতে ইচ্ছে করে যে শেষ পর্যন্ত আসলে কি হয়েছিল। এই মুভিটাও ঠিক তেমনই। দাদা আর নাতির ঘটে যাওয়া ঘটনা নিয়ে এই মুভিটি বানানো হয়েছে। কোথায় যেন তার নাতি হারিয়ে গিয়েছে। প্রতিবার সে তার নাতিকে খুঁজতে যে একটা রূপে আটকে যায়, কিন্তু তার নাতির সাথে কি হয়েছে তাই আজকে আমরা এই মুভিতে দেখব। তো চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের মুভি কিষ্কিন্ধা কান্দাম। মুভি শুরুতে আমাদের কেরালা পুলিশ স্টেশন দেখানো হয়। কেরালা শহরে কিছুদিনের মধ্যে ইলেকশন শুরু হয়ে যাবে, তাই শহরে যাদের লাইসেন্সপ্রাপ্ত বন্দুক রয়েছে সেগুলো তাদের কাছ থেকে নিয়ে পুলিশ স্টেশনে জমা করতে হবে। তাই সবার লিস্ট বানানো হচ্ছিল। লিস্ট তৈরি করার পর সবাইকে পুলিশ স্টেশনে পিস্তল দিয়ে যেতে বলা হয়। অনেক মানুষই এসে পুলিশের কাছে তাদের পিস্তল জমা দিতে শুরু করে। সিন শিফট হলে আমাদের মুভির মেইন লিড ক্যারেক্টার অজয়কে দেখানো হয়। সে অপর্ণা নামের একটা মেয়ের সাথে কোর্ট ম্যারেজ করছিল। এখানে বলে রাখা ভালো, এটা অজয়ের দ্বিতীয় স্ত্রী। অজয়ের প্রথম স্ত্রী 4 বছর আগে ক্যান্সারে মারা গিয়েছে, আর তাদের একটা ছোট ছেলেও ছিল যার নাম হচ্ছে চাচ্চু, যে বছর আগে হারিয়ে গিয়েছে। অজয় তাকে এখনও খুঁজে বেড়াচ্ছে। অজয় একজন ফরেস্ট অফিসার। তো অপর্ণা আর অজয় একই অফিসে জব করে। সেই ফ্রেন্ডশিপ থেকে তাদের বিয়ে করার সিদ্ধান্ত নেয়। তো অজয় বিয়ে কাজ সম্পন্ন করছিল, এরই মধ্যে তার এক ফ্রেন্ড এসে তাকে বলে পুলিশ কল করেছে। অজয় কল রিসিভ করলে পুলিশ তাকে বলে তার বাবা আপু ফোন ধরছে না। আসলে অজয়ের বাবার কাছেও একটা পিস্তল রয়েছে। অজয়দেরকে অনেক আগে নোটিশ পাঠানো হয়েছিল পিস্তলটা জমা দেওয়ার জন্য, কিন্তু আজকে লাস্ট ডেট, তারপর অজয়ের বাবা পিস্তলটা জমা দেয়নি। অজয় বলে বাবা হয়তো ভুলে গিয়েছে। এখন আমি একটা জরুরি কাজে বাইরে আছি, সন্ধ্যায় আমি ঘরে যেয়ে তাকে এই ব্যাপারে বলবো। পুলিশ অফিসার বলে এত কষ্ট করতে হবে না, আমরা নিজেরা যেই বন্দুক নিয়ে আসবো। আসলে অজয়ের বাবা একজন রিটায়ার্ড আর্মি অফিসার, তাই তার কাছে একটা রেজিস্টার্ড পিস্তলও ছিল, কিন্তু সেই পিস্তলটা তার বাবা আরও 2 বছর আগে হারিয়ে ফেলেছে, যার কারণে পুলিশের আসার কথা শুনে অজয় একটু ঘাবড়ে যায়। এরই মধ্যে এখানে অজয়ের ফ্রেন্ড কনস্টেবল শিবা চলে আসে। শিবা বলে বন্দুকটা তাদেরকে তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে, তা না হলে কেউ এটার অসৎ ব্যবহার করে ফেলতে পারে। তাই শিবা অজয়কে এই ব্যাপারে তার বাবাকে জিজ্ঞেস করতে বলে। অজয় এইবার তার বাবাকে ফোন করে জিজ্ঞেস করে পিস্তলটা কোথায়। এতে তিনি বলেন তিনি নোটিশ পেয়ে গিয়েছিলেন, তিনি তার পিস্তল সাবমিটও করতেন, কিন্তু তিনি মনে করতে পারছেন না পিস্তলটা কোথায় রেখেছে। এবার শিব বলে পিস্তলটার ব্যাপারে তাদের তাড়াতাড়ি কেস ফাইল করতে হবে। পরের সিনে দেখানো হয় অপর্ণার সাথে কোর্ট ম্যারেজ শেষ করে অজয় তাকে নিয়ে বাড়ি ফিরছে। অজয় বাড়ির রাস্তাটা ছিল পাহাড়ি এলাকার মধ্যে, তাই অপর্ণা পাহাড়ের দৃশ্য দেখে অনেক ভালো লাগছিল। কিন্তু অজয় বাড়িতে যেয়ে দেখতে পায় অলরেডি তাদের বাড়িতে পুলিশ এসে পড়েছে। এখানে পুলিশ আপু বিল্লাকে বলছে, আপনি এসব কি বলছেন যে পিস্তল কোথায় আছে তা আপনি জানেন না? আপনি একজন রিটায়ার্ড আর্মি অফিসার, আপনার থেকে এমনটা আশা করা যায় না। পুলিশের এসব কথা শুনে আপু আরও রেগে যায় আর তাদেরকে কিছু কথা শুনিয়ে ঘরের ভেতরে চলে যায়। এবার পুলিশ অজয়কে বলে আপনি তো একজন ফরেস্ট অফিসার, তারপর আপনি কিছু জানেন না কেন? পুলিশ অফিসার অজয়দেরকে তাড়াতাড়ি করে কেস ফাইল করতে বলে। রাতের বেলায় অজয় তার বড় ভাইয়ের সাথে এই ব্যাপারে ভিডিও কলে কথা বলে। তার বড় ভাই ইতালিতে থাকে, সে অজয়কে এসব ঝামেলা না পড়তে বলে। তাদের কথা শুনে বোঝা যায় আপু বিল্লার কারণে তার ভাই ইতালি চলে গিয়েছে। পরের দিন অপর্ণা ঘরের বাইরে হাঁটছিল, তখনই সে একটা গাছের মধ্যে একটা রেডিও ঝুলে থাকতে দেখে। এই ব্যাপারে অজয়ের সাথে কথা বলে। অজয় বলে এটা একটা ঘন জঙ্গল এলাকা আর এখানে অনেক বানর আছে, তারাই মানুষের ঘর থেকে জিনিসপত্র নিয়ে গাছে ঝুলিয়ে দেয়। অপর্ণা বলে হয়তো তোমার বাবার পিস্তলটাও এই বানররা কিছু করেছে। অজয় বলে হ্যাঁ, এই জন্যই তো লোক ডাকা হয়েছে, এটা তল্লাশি করতে। তো লোকগুলো যখন গাছের ডাল নাড়াচাড়া করে তখন অনেক জিনিস নিচে পড়তে শুরু করে। এখানে একটা ছোট বাচ্চার খেলনা ছিল, অপর্ণা সেটা দেখতে পেয়ে নিজের কাছে রেখে দেয়। এরপর আপু তার ঘরে ফিরে যায়, সেখানে যেয়ে সে কিছু একটা নোট করে, এরপর রুম লক করে বের হয়ে পড়ে। আসলে আপু অনেক সিক্রেট মানুষ, সে বাইরে যাওয়ার সময়ও তার রুম লক করে যায়। এরপর আপু বের হয়ে পড়ে তার পুরনো বন্ধু সুমনের সাথে দেখা করতে যেত। প্রায় প্রতিদিনই আপু সুমনের সাথে দেখা করতে যায়। রাতের বেলায় অজয় একটা এনজিওর সাথে কথা বলছিল। আসলে অজয় তাদেরকে দিয়ে এখনও তার ছেলের ব্যাপারে ইনফরমেশন বের করে চলেছে। তারা তাকে প্রতিনিয়তই কিছু ইনফরমেশন দেয়। কিছুক্ষণ পরেই অজয়ের কাছে তার ভাইয়ের কল আসে। সে দেখে যে তার ভাই তার ফ্যামিলি নিয়ে অনেক হ্যাপি আছে। এখানে তার ভাইয়ের বাচ্চাকে দেখে তার চাচ্চুর কথা মনে পড়ে, তাই সে অনেক ইমোশনাল হয়ে যায়। তখন অপর্ণা সেখানে এসে তাকে দেখে তারও মন খারাপ হয়ে যায়। আসলে অপর্ণা চায় চাচ্চু যেন ফিরে আসে, কারণ সে তাকে নিজের ছেলের মতো যত্ন করতে চায়। অন্যদিকে আমাদেরকে অজয়ের বাবাকে দেখানো হয়। সে কোথাও যাচ্ছিল, তো কিছু দূর আসার পর তার গাড়ি থেমে যায়, তাই সে তাড়াতাড়ি অজয়কে ফোন দেয় আর সে অজয়কে তার অ্যাড্রেস পাঠিয়ে বলে তাড়াতাড়ি সেখানে পৌঁছাতে। তবে যখন তার বাবার কাছে যায় তখন দেখে যে গাড়িটা ঠিকই আছে,
ঘরে ফিরে এসে অজয়ের বাবা কিছু পেপার জঙ্গলে নিয়ে গিয়ে পুড়োতে শুরু করে। এই ব্যাপারে অপর্ণা নোটিস করে। সে ভাবে এত রাতে তিনি কি জ্বালাচ্ছেন। এই ব্যাপারে অপর্ণা অজয়কে বলে। এরপর তারা দুজনে সেদিকে যেতে রওনা হয়, কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাওয়ার কারণে তারা আর যেতে পারে না। সকাল হতেই অজয় আর অপর্ণা শিবাকে ডেকে এনে জায়গাটা তল্লাশি করতে শুরু করে। এখানে তল্লাশি করার পর শিবা তাদেরকে জিজ্ঞাসা করে, আপনারা কি এখানে আসা যাওয়া করেন? অজয় বলে, আমরা এখানে আসি না। শিবা বলে, তাহলে এখানে প্রায় সময় এসে এসব জিনিসপত্র কে পোড়ায়? কারণ একবার পোড়ালে মাটি এত কালো হয় না, এটা বারবার পোড়ানোর কারণে হয়। তাদের তিনজনকে দেখে আপ্পু এখানে তাদের কাছে চলে আসে। শিবা তাকে জিজ্ঞেস করে, এই জায়গাটা আপনার কতটুকু? আপ্পু বলে, পুরো জায়গাটা আমাদেরই ছিল, কিন্তু অর্ধেক আমি বিক্রি করে দিয়েছি। তো পরের দিন আমাদেরকে দেখানো হয় শিবা পুলিশ স্টেশনে গিয়েছে। সেখানে তার কাছে একটা মেইল এসেছে। সে এই মেইলের ব্যাপারে অজয়কে জানায়। মেইলটা পেয়ে অজয় কর্ণাটক যেতে শুরু করে, কারণ এই মেইলটা তার ছেলের ব্যাপারে ছিল। অন্যদিকে আপ্পু কিছু পুরনো নিউজ পেপার বের করে, চারজন নিউজ বের করে নিজের নোটবুকে কিছু লিখে রাখছিল। এরপর সে আবার সুমনের সাথে দেখা করতে যায়। তারপর সে একটা হসপিটালে যেয়ে 4 বছর আগে কিছু কাগজ বের করতে শুরু করে। এসব বের করতে হসপিটাল লোকদের অনেক কষ্ট হচ্ছিল, কারণ এগুলো অনেক পুরনো ছিল। বের করতে দেরি হওয়াতে আপ্পু এখানে তাদের সাথে চিল্লাচিল্লি শুরু করে দেয়। আপনারা হয়তো এতক্ষণে বুঝতে পেরেছেন আপ্পু অনেক রাগী এবং বদমেজাজি লোক। আর এদিকে অজয় কর্ণাটকের একটা পুলিশ স্টেশনে গিয়েছিল, কারণ পুলিশ একটা বাচ্চার ডেড বডি খুঁজে পেয়েছে। অজয় ভেবেছে এটা হয়তো হবে, তাই সে অনেক ভেঙে পড়ে। কিন্তু সে দেখে ডেড বডিটা তার ছেলে চাচ্চুর না। পরের দিন একটা এনজিওর মহিলা আদমশুমারি করতে আপ্পুর কাছে আসে। তার ঘরের সদস্য সংখ্যা, তাদের ডিটেলস সম্পর্কে জিজ্ঞেস করে। আপ্পু তাকে একটা লিস্ট দিয়ে বলে, সব ডিটেলস এই কাগজে আছে। কিন্তু এই মহিলা তাকে আবার জিজ্ঞেস করে। এখানে আমরা একটা জিনিস নোটিস করি যে আপ্পু তার নিজের ছেলের পুরো নামটাই জানে না। এজন্য সে তার মোবাইল থেকে নামটা বের করে মহিলাকে বলতে শুরু করে। মহিলাটা বলে, ঘরের মধ্যে কি আর কেউ আছে? তাহলে আমি তাকে জিজ্ঞেস করে নিতাম। আপ্পু এতে বলে, ঘরে কেউ নেই, অথচ ঘরের মধ্যে অপর্ণা ছিল আর সে সবকিছুই দেখছিল। রাতের বেলা অজয় ঘরে ফিরে আসলে অপর্ণা অজয়কে বলে, সকালবেলা একটা মহিলা এসেছিল, কিন্তু আমি ঘরে থাকা সত্ত্বেও বাবা আমাকে ডাকেনি, যার কারণে বাবার উপর আমার কিছুটা সন্দেহ হয়। এরপর আমি তার রুমে যাই। এখানে যেয়ে আমি তার ফোন চেক করে দেখি তার ফোনে শুধুমাত্র 10টা নাম্বার আছে। এরই মধ্যে এখানে আপ্পু চলে এসে অজয়ের সাথে চিল্লাচিল্লি শুরু করে দেয় আর বলে, আমি তোমাকে কতবার বলেছি আমার দরজার লক ঠিক করতে। অজয় নোটিশ করে যে আজকাল তার বাবা অল্পতে অনেক রেগে যাচ্ছে। অজয় অপর্ণাকে বলে, তুমি কেন বাবার রুমে গিয়েছো? কেউ তার রুমে যাক, এটা তার একদমই পছন্দ না। এখানে অপর্ণা বলে যে, আমি বাবার রুম থেকে কিছু মেডিসিন খুঁজে পেয়েছি, এগুলো নিউরো পেশেন্টদের দেওয়া হয়। আর কিছুদিন আগে বাবার একটা বন্ধু এসেছিল, তখন আমি দেখেছি বাবা একটা নোটের মধ্যে কিছু নোট করছিল। আর তোমার তো সেই কথাটা হয়তো অবশ্যই মনে আছে যে সেদিন রাতে বাবা আমাদের কল দিয়ে বলেছিল যে গাড়িটা স্টার্ট হচ্ছে না, কিন্তু গাড়িটা ঠিকই ছিল। আসলে বাবা হয়তো ঘরে ফেরার রাস্তা ভুলে গিয়েছিল, যার কারণে তিনি আমাদের কল দিয়েছিলেন। আর আমার মনে হয় তার কোনো সমস্যা রয়েছে, আমাদের উচিত তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। এবার অজয় অপর্ণাকে তার বাবার ব্যাপারে কিছু কথা বলে। অজয় বলে, তার বাবা মেমোরি লস হয়ে যাওয়ার সমস্যা রয়েছে, আর এটা আমি আগে থেকেই অবজার্ভ করে ফেলেছিলাম। এরপর আমি তাকে ডক্টরের কাছে নিয়ে যেতে বলি, কিন্তু এতে তিনি আমার উপর রেগে যান আর বলেন আমি ঠিকই আছি। তাই একদিন আমি তার একটা ফ্রেন্ডকে ডেকে আনি। এখানেই সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। এখানে আমাদের দেখানো হয় কিছুদিন আগে জাকাব আপ্পুর কাছে এসে তার সাথে কথা বলছিল। জাকাব বলে, এইটা তোমার বাবার একটা অসাধারণ প্রতিভা, কারণ তার আগে থেকেই মেমোরি লস হওয়ার রোগ ছিল আর সে তার জিনিসটা অনেক ভালোভাবে হ্যান্ডেল করেছিল। অজয় বলে, এটা আপনি কিভাবে নোটিস করেছেন? জাকাব বলে, আসলে তোমার বাবা রিটায়ারমেন্ট হয়নি, তাকে আর্মি থেকে বের করে দেওয়া হয়েছে, কারণ তিনি সব জিনিসই ভুলে যাচ্ছিলেন। একদিন তো নিজের রিভলভার নিতেই ভুলে গিয়েছিলেন। এরপর পিস্তলটা ওয়াশিং মেশিনের ভেতরে খুঁজে পাওয়া গিয়েছিল। এভাবে অজয় তার বাবার সত্যিটা জানতে পারে। তো এখানে সিন আবার প্রেজেন্টে চলে আসলে পরের দিন অপর্ণাকে জঙ্গলের মধ্যে দেখা যায়। সেই জঙ্গলের মধ্যে আবারও কিছু খেলনা খুঁজে সে আবার রুমে এসে ল্যাপটপে কিছু ভিডিও প্লে করে। এরপর অপর্ণা অজয়কে জিজ্ঞেস করে, চাচ্চুর সাথে তোমার বাবার ব্যবহার কেমন ছিল? এতে অজয় বলে, যখন চাচ্চু 2 বছরের ছিল তখনই প্রবীণার ক্যান্সার ধরা পড়েছিল, যার কারণে আমরা হসপিটালে আসা যাওয়া করতাম আর বাবাই চাচ্চুর দেখাশোনা করত। অপর্ণা বলে, আপ্পু কি চাচ্চুর মিসিংয়ের ব্যাপারে কিছু জানে? এখানে অজয় বলে, আমি প্রবীণাকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম, ফিরে এসে জানতে পারি যে চাচ্চুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর থেকে তাকে আমরা খুঁজেই চলেছি। অন্যদিকে পুলিশের লোকেরা ইনফরমেশন পায় যে জঙ্গলের মধ্যে কারো ডেড বডি পাওয়া গিয়েছে। পুলিশের ফরেন্সিক টিম সেখানে পৌঁছে ইনভেস্টিগেশন করতে শুরু করে। এই সব কিছু অজয়দের ঘরের পাশে হচ্ছিল, তাই অজয় আর অপর্ণা সেখানে যায়। শিব তাদেরকে দেখে বলে, তোমরা এখানে কেন এসেছো? তোমরা তাড়াতাড়ি ঘরে যাও। এরই মধ্যে একটা ফরেন্সিক টিমের মেম্বার কাছে এসে বলে, এই গর্তের মধ্যে একটা বানরের কঙ্কাল পাওয়া গিয়েছে।
রাতের বেলায় অজয়ের কাছে তার একটা ফ্রেন্ড এসে কঙ্কালের ব্যাপারে ডিসকাস করছিল। সে বলে মাত্রই হসপিটাল রিপোর্ট এসেছে যে বানরটা শরীরে গুলি লাগার কারণে মারা গিয়েছে। বানরটা 3 বছর আগেই মারা গিয়েছে। এখানে আরও একটা বিষয় হচ্ছে, যে জায়গার মধ্যে বানরটার কঙ্কাল পাওয়া গিয়েছে 2 বছর আগে সেই জায়গাটা আপ্পুর ছিল। পরের দিন পুলিশ স্টেশনে অফিসারদের মধ্যে এই কেসটা নিয়ে ডিসকাশন হচ্ছিল। এখানে একজন পুলিশ তার বড় অফিসারকে বলে ওই বানরের শরীরে যে গুলিটা পাওয়া গেছে সেটা .32 হয়েছিল, আর সেটা আপ্পু স্যারের পিস্তলও ফিট হবে। এখানে একটা কনস্টেবল বলে ওঠে আপ্পু স্যারের নাতি 3 বছর আগেই মিসিং হয়ে গিয়েছিল, আর এর আগেও সে বাচ্চাটার মিসিং হয়েছিল। যখনই তার পরিবারের সাথে তার দেখা হতো তখনই নতুন কোনো কাহিনী শোনাতো, কিন্তু তৃতীয়বার যখন মিসিং হওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আমরা তাকে অনেকবার খোঁজার চেষ্টা করেছি। তো এখানে সিন শিফট করলে আমাদেরকে দেখানো হয় আপ্পুর সাথে দেখা করতে তার ফ্রেন্ড অমৃত এসেছে। অমৃত বলে এতদিন ধরে ভেবেছিলাম তোমার সাথে কবে দেখা করতে আসব। আপ্পু তাকে চিনতে পারে না, ঘরের ভিতরে যেসব ছবি বের করে তাকে চেনার চেষ্টা করে, আর সে তাকে চিনেও ফেলে। এখানে আপ্পু অমৃত নামের একটা নোট বানিয়ে রেখেছিল। এটা দেখে সে অমৃতকে তার অবস্থার কথা জিজ্ঞেস করে। তো নোটের পরের পৃষ্ঠা উল্টিয়ে আপ্পু দেখে যে এই অমৃত লোকটা যা বলে সবকিছুই মিথ্যে। আপ্পু তাকে কিছু প্রশ্ন করে যে সেগুলো শুনে সে সেখান থেকে উঠে চলে যেতে শুরু করে। আপ্পু তার সাথে ধস্তাধস্তি শুরু করে। এখানে অমৃত তার কাছে কিছু নোট বিছিয়ে নিয়ে নেয় আর তার পকেটে রেখে দেয়। এরই মধ্যে অজয় আর অপর্ণা ঘরে এসে অমৃতের সাথে কথা বলে, কিন্তু আপ্পুর কথা শুনে মনে হচ্ছিল না যে এখানে কিছু হয়েছে। অন্যদিকে দুজন ফটোগ্রাফার পুলিশ স্টেশনে যেয়ে কিছু ফটো দেখায়। সেই ফটোতে একটা বানরের কাছে একটা বন্দুক ছিল। পুলিশরা আপ্পুকে থানায় ডেকে সে ফটোটা দেখে জিজ্ঞেস করে এটা কি আপনার পিস্তল? আপ্পু বলে হ্যাঁ, এটা আমার পিস্তল। এরপর অফিসার তার বড় অফিসারের কাছে যেয়ে বলে স্যার এই পিস্তলটা হয়তো আপ্পু স্যারেরই, কারণ সবাই তো সবার পিস্তল দিয়েই দিয়েছে। অন্য একটা পুলিশ অফিসার বলে হতে পারে ওই বানরের হাতে যে বন্দুকটা আছে সেটা নকল খেলনা, আর আমরা রিস্ক নিতে পারবো না, তাই জনগণকে ইনফর্ম করে দেওয়া, সতর্ক থাকতে হবে। অন্যদিকে আমাদেরকে আবার আপ্পুকে দেখানো হয় সে কিছু কাগজপত্র নিয়ে জঙ্গলে পোড়াতে যাচ্ছিল। তখন সেটা অপর্ণা দেখে ফেলে। আপ্পু যাওয়ার পর অপর্ণা সেখানে গিয়ে ওই কাগজগুলো সংগ্রহ করার চেষ্টা করে। তখনই আপ্পু সেখানে এসে অপর্ণাকে সাইডে সরিয়ে দেয়। তাদের মধ্যে এখানে ঝগড়া শুরু হয়ে যায়। এটা দেখে অজয় সেখানে চলে আসে আর তাদের ঝগড়া থামাতে শুরু করে। এই ধস্তাধস্তিতে অপর্ণার আপ্পু নিচে পড়ে যায়, আর এখানে যা হয়েছে আপ্পু সব ভুলে যায়। সে অজয় আর অপর্ণাকে বলতে শুরু করে তোমরা কেন বাইরে এসে ঝগড়া করছো, ভিতরে যে ঝগড়া করো। অপর্ণা বলে তোমার বাবা হয়তো কোনো কিছু প্ল্যান করছে যেটা তিনি আমাদেরকে বলতে চায় না। এরই মধ্যে পুলিশ অফিসার এসে আব্বুকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। অজয় আর অপর্ণা এবার সুমনের কাছে যায়। তাদের মনে হয় তারা সুমনের কাছ থেকে কিছু জানতে পারবে। সুমনকে অজয় জিজ্ঞেস করে আমার বাবা তোমার কাছে প্রতিদিন কেন আসে, আমাকে সবকিছু বলো। এবার সুমন সত্যি বলতে শুরু করে। সুমন বলে একদিন আমি তোমাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন আমি অনেক গান ফায়ারের শব্দ শুনতে পাই, তাই আমি দৌড়ে সেদিকে যাই, গিয়ে দেখি তোমার বাবা চাচুকে মারছে। এই ব্যাপারে আমি তোমার বাবাকে জিজ্ঞেস করলে সে বলে এই ছেলেটার বাবা মা তাকে আমার কাছে রেখে রেখে হসপিটালে যায়। এখন এই শয়তান আমার পিস্তল দিয়ে বানরটাকে মেরে ফেলেছে। তো এটা জানার পর উপায় না পেয়ে আমি আর তোমার বাবা বানরটাকে দাফন করে দেই। কিন্তু আমি সেখান থেকে চলে যাওয়ার পর আপ্পু একদম নর্মাল বিহেভ করছিল, যেন সেখানে কিছুই হয়নি। এরপর তাকে প্রতিদিনই তোমার বাবা আমাকে এসে সেই বন্দুকের ব্যাপারে জিজ্ঞেস করে। আমিও তাকে প্রতিদিনই সেম ঘটনাই বলি। প্রতিবার তার রিয়াকশন দেখে মনে হয় যেন সে এই গল্প প্রথমবার শুনছে। পরের সিনে দেখানো হয় অজয়ের সাথে দেখা করতে আপ্পুর এক ফ্রেন্ড অমৃত এসেছে। সেখানে একটা ঘটনা রিভিল হয় যে অমৃত আসলে আপ্পুর ফ্রেন্ড না, সে একজন নিউরোসার্জন। তাকে অজয় রেখেছিল আপ্পুর চিকিৎসা করতে। সে আপ্পুর অজান্তেই তার চিকিৎসা করে আসছিল। তো এখানে অমৃত অজয়কে বলে আপ্পুকে পুলিশ উল্টোপাল্টা প্রশ্ন জিজ্ঞাসা করলে তার কন্ডিশন আরো খারাপ হয়ে যেতে পারে। অজয় আর অমৃত আপ্পুকে নিয়ে আসতে পুলিশ স্টেশনে যায়। এদিকে পুলিশ অফিসার আপ্পুকে অনেক প্রশ্ন করতে শুরু করে। সেগুলোর উত্তর দিতে না পেরে আপ্পু সেখানেই পোস্ট আপ করে ফেলে। অমৃত এবার পুলিশদেরকে আপ্পুর মেডিকেল রিপোর্ট দেখায় আর বলে আপ্পুর একটা মানসিক সমস্যা রয়েছে, যার কারণে সে সবকিছু ভুলে যায়। এরপরে সেই পুলিশ তার বড় অফিসারের কাছে যেয়ে বলে আপ্পু স্যারের অনেক মানসিক সমস্যা রয়েছে। এই সমস্যা তার 16 বছর আগে থেকেই। সে পিস্তল পেয়েছে 8 বছর আগে। যদি এটা কোর্টে জানাজানি হয় তাহলে সবাই আমাদের উপরে ছিচি করবে আর বলবে আমরা কিভাবে একজন মানসিক সমস্যা রোগীকে বন্দুক দিয়েছি, তাই আমাদের ভালো হবে তাকে ছেড়ে দেওয়া। অন্যদিকে অপর্ণা আবার আপ্পুর পুড়ে ফেলা কাগজগুলোর মধ্যে তল্লাশি করতে শুরু করে। এখানে সে কিছু গুরুত্বপূর্ণ কাগজ খুঁজে পায়। একটা কাগজে লেখা ছিল পিস্তলের 6টা বুলেট ছিল, কিন্তু 2টা বুলেট মিসিং। এবার অপর্ণার কিছু সন্দেহ হয় যে সে আপ্পুর রুমে যায়। সেখানে সে তল্লাশি করতে শুরু করে। এখানে সে একটা জিনিস খুঁজে পায়। এটা যে এখানে পাবে অপর্ণা কল্পনাও করতে পারেনি। অপর্ণা এখানে লকারের মধ্যে অজয়ের বাবার বন্দুকটা খুঁজে পায়, যেটা নিয়ে এত কাহিনী হয়েছিল। সেটা এখানে আপ্পুর লুকিয়ে রেখেছিল। এর পিছনে একটা ঘটনা রয়েছে, তা একটু পরে জানাবো।
তো কিছুক্ষণ পর অজয় তার বাবাকে নিয়ে ঘরে ফিরে আসে। ঘরে ঢুকেই আপ্পু এর মনে হয় তার ঘরের মধ্যে কেউ গিয়েছে, তাই সে রাগারাগি করতে শুরু করে। অজয় তাকে রুমে নিয়ে দিয়ে আসে। এরপর সে অপর্ণার সাথে কথা বলতে আসে। অপর্ণা তাকে সে নোটটা দেখায় যেটাতে 2টা বুলেট মিসিং লেখা ছিল, আর এখানে আরো অনেক নোট আছে যেগুলো তার বাবা পুড়িয়ে দিয়েছে। এগুলো দেখে অজয় রেগে যায়। অপর্ণা বলে, আমি এসব কিছু চাচ্চুর জন্য করছি, আর আমি জানতে চাই চাচ্চুর সাথে কি হয়েছে, আর আমার মনে হয় এই বুলেট মিসিং এর সাথে চাচ্চুর কোনো সম্পর্ক আছে। অজয় কিছু বলে না। এবার অপর্ণা তাকে সেই পিস্তলটা দেখায় আর বলে, তোমার বাবা বলে যে পিস্তলটা হারিয়ে গিয়েছে, আসলে তোমার বাবা এটাকে লুকিয়ে রেখেছে। আমার মনে হয় সে ভুলে যাওয়া নাটক করে। পিস্তলটা দেখে অজয় হতভম্ব হয়ে যায়। সে বলে, অপর্ণা তুমি যেমন চাচ্চুর ব্যাপারে জানতে চাও, বাবাও জানতে চায়। তাই সে প্রতিবারই নিউজ পেপারে কেটে চাচ্চুর নিউজগুলো কালেক্ট করতে থাকে, আর প্রতিবার হসপিটালে যেয়ে চাচ্চুর ইনফরমেশন বের করতে থাকে। তার যখনই মনে হয় এই সব কিছুর জন্য সেই দায়ী, তখনই সে সব কাগজ পুড়িয়ে দেয়। এরপর আবার তিনি নতুন করে ইনভেস্টিগেশন শুরু করে। এটা তিনি একটা লুপের মতো বারবার করে আসছে। এবার এখানে অপর্ণা বলে, অজয় তুমি আমার কাছে থেকে কিছু তো লুকাচ্ছ, কারণ তুমি বলেছিলে তুমি 19 তারিখে হসপিটালে গিয়েছো, আর পুলিশদেরকে বলেছো তুমি 20 তারিখে চাচ্চুর ব্যাপারে কেস ফাইল করেছো, আর এই 19 তারিখের মধ্যে কিছু একটা হয়েছে যেটা তুমি আমার থেকে লুকানোর চেষ্টা করছো। এবার অজয় অপর্ণাকে সত্যি বলতে শুরু করে। সিন 3 বছর আগে শিফট হয়। অজয় তার ওয়াইফ প্রবীণাকে নিয়ে হসপিটাল থেকে ফিরে আসে, আবার জরুরি কাজে বাইরে চলে যায়। সন্ধ্যাবেলা ঘরে ফিরে এসে সে দেখে ঘরে চাচ্চুর ডেড বডি পড়ে রয়েছে। এর পাশে রয়েছে অজয়ের বাবার পিস্তল, তার পাশেই প্রবীণা বসে আছে। অজয় এটা দেখে শকড হয়ে যায় আর প্রবীণাকে জিজ্ঞাসা করে এটা কিভাবে হয়েছে। প্রবীণা বলে, চাচু আবার আগের মতো তার দাদার পিস্তল নিয়ে খেলা করছিল, আর আমি যখন তার থেকে পিস্তল ছিনিয়ে নিতে যাই তখনই একটা ট্রিগারে চাপ পড়ে আমার হাতেই চাচু মারা যায়। অজয় এই সবকিছু জানতে পেরে তার বাবার কাছে যায়, কিন্তু তার বাবার ব্যবহার দেখেই মনে হয় না সেখানে কিছু হয়েছে। উল্টো সে অজয়ের সাথে রাগারাগি করে। অজয় রুমে ফিরে যেয়ে দেখতে পায় প্রবীণা অনেকগুলো পিল কিলার খেয়ে আত্মহত্যার চেষ্টা করছে। তাই অজয় তাকে নিয়ে তাড়াতাড়ি করে হসপিটালে ছুটে যায়, আর তখনও চাচ্চু সেই ফ্লোরেই পড়েছিল। এদিকে অজয় হসপিটালে যাওয়ার পর ডক্টর তাকে কেস ফাইল করতে বলে, কারণ এটা একটা সুসাইড অ্যাটেম্প্ট। এখানে অজয় ডক্টরকে বলে যে এটা একটা দুর্ঘটনা, কারণ প্রবীণা ক্যান্সারের পেশেন্ট, তাই ওভারডোজ নেওয়ার কারণেই এমনটা হয়েছে। ডক্টর প্রবীণা ট্রিটমেন্ট শুরু করে। প্রবীণাকে হসপিটালে রেখে অজয় আবার বাড়ি ফিরে আসে। এসে সে দেখতে পায় ফ্লোরের চাচ্চুর ডেড বডি নেই, আর সেই জায়গাটাও পরিষ্কার। আর আপ্পুয়ের কিছু মনে থাকে না, সে স্বাভাবিক আচরণ করছিল, তাই সে আপ্পুকে কিছু জিজ্ঞাসা করে না। কয়েক মাস পর প্রবীণা মারা যায়। একদিন আপ্পু কিছু কাগজপত্র পড়াচ্ছিল। অজয় সেখানে গেলে আপ্পু বলে, আমি জানি তোমাদের দুজনের মধ্যে কারো হাতে চাচু মারা গিয়েছে, কিন্তু তোমরা এটা ইচ্ছা করে করনি, তাই এরকম স্মৃতি না রেখে তা পুড়িয়ে ফেলাই ভালো। এরপর আবার আপ্পু এই ঘটনা ভুলে যায়। তারপর যখনই তার নিজের নাতির কথা মনে হতো যে সে কিভাবে মারা গিয়েছে, তখনই সে আবার ইনভেস্টিগেশন শুরু করত। ইনভেস্টিগেশন করে যখন আবার একই জিনিস জানতে পেত, তখন আবার সবকিছু পুড়িয়ে দিত। এবার সিন প্রেজেন্টে চলে আসলে অজয় অপর্ণাকে বলে, এই কারণে আমরা সবাইকে বলে বেড়াই যে চাচু হারিয়ে গেছে, তা না হলে সবাই এটাকে মার্ডারই বলবে। এই সব কিছু জানার পর অপর্ণার মনে আর কোনো প্রশ্ন থাকে না, আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।